দিন গড়িয়ে রাত, শহীদ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে শাহবাগ উত্তাল। গতকালকে রাত হাদির মৃত্যু সংবাদটি বাংলাদেশে সব পৌঁছানোর পর থেকেই শাহবাগে উত্তাল বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ, সব দলের মানুষ শাহবাগে বিক্ষোভ করছেন। এবং আজকে যেহেতু শুক্রবার ছিল, জুমাবাদ ছিল, জুমা নামাজের পর পরে শাহবাগের যে চত্বরটি রয়েছে সেখানে প্রতিবাদ মুখর হয়ে ওঠে হাদি হত্যার প্রতিবাদে। এবং আগামীকালকে দুপুর 2টায় মানিক সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে শহীদ হাদির নামাজে জানাজা। এবং তারপর ধারণা করা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে জুলাই আন্দোলনের এক নক্ষত্র, যিনি এখন আমাদের মাঝে নেই, যিনি আকাশের তারা হয়ে দূর দিগন্তে তিনি চলে গেছেন। দর্শক, শাহবাগ থেকে আমি জাতীয় অর্থনীতি ডিজিটালে দেখানোর চেষ্টা করছি যে এখানকার সর্বশেষ কি অবস্থা। এখন পর্যন্ত শাহবাগ উত্তাল রয়েছে, স্লোগানে স্লোগানে শাহবাগ উত্তাল। হাদির যে রেখে যাওয়া যে যারা নেতাকর্মীরা ছিলেন তারা বলছেন যে হাদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিল এই বাংলাদেশে, যে হাদি ন্যায় ও সত্যের পক্ষে ছিল, সেই হাদির ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তারা সব সময় রাজপথে থাকবেন। এবং আমরা এখানে আজকে সারাদিন এখানে সংবাদ সংগ্রহ করেছি, আপনাদেরকে দেখিয়েছি। আসলে এই শহীদ হাদির যে একটি সংগঠন রয়েছে ইনকিলাব মঞ্চ, সেই নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন এবং তারা বলছেন যে অবিলম্বে যে হাদির হত্যাকারী রয়েছে তাকে আসলে অবিলম্বে দেশে আনা হোক। এবং কিভাবে এত আইন শৃঙ্খলা নিরাপত্তার মধ্যে সে কিভাবে আসলে সীমান্ত পাড়ি দেয় সেটিও কিন্তু আসলে দর্শক শহীদ হাদির যারা অনুসারী রয়েছে তারা কিন্তু বলছে। এবং গতকালকে এনসিপির নেতৃবৃন্দ এখানে এসেছেন, বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন, সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের সাথে ছোট ছোট বাচ্চারাও এখানে আসছেন। তারা হাদি হত্যার প্রতিবাদে, শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে তারা এখানে আসছেন। এবং তুমি এখানে কেন আসছো? একটু কথা বলো, তুমি কেন আসছো এখানে? বলো মা, কেন আসছো? আমার পাপা জোর করে আনছে। হাদির হত্যার বিচার চাই, বলো হাদি আঙ্কেলের হত্যার বিচার চাই, বলো। আচ্ছা আপু, আপনার কাছে একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। শহীদ ওসমান হাদি যে ভারতের আকাশের বিরুদ্ধে কণ্ঠস্বর ছিল, এই হত্যার মধ্য দিয়ে কি তার এই কণ্ঠস্বরকে রোধ করা যাবে বলে আপনি কি মনে করেন? আমি আসলে এভাবে কিছু বলতে পারছি না, তবে আমার এতটুকুই আমার আশা এবং আমি হাদি হত্যার বিচার চাই, এতটুকুই আমাদের সবার কাছেই, মানে সরকারের কাছে আমাদের এটাই হচ্ছে চাওয়া যে হত্যার সুষ্ঠু বিচার হোক, এতটুকুই। দর্শক, আসলে পরিবারের সাথেও আসছেন, পরিবার আজ যেহেতু আছে সাপ্তাহিক ছুটি, সর্বস্তরের মানুষ কিন্তু আসলে হাদি হত্যার বিচারের দাবিতে এখানে আসছেন। তারা যে জুলাই আন্দোলনের যে এক অগ্রণী ভূমিকা ছিল তার জন্য কিন্তু তারা এখানে আসছেন। আজকে সারাদিন শাহবাগ ব্লক ছিল এবং কিছুক্ষণ আগে অর্থাৎ সন্ধ্যার কিছু সময় পরে শাহবাগের যে ব্লকেটগুলি ছিল সেগুলি কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবং ইসলামী ছাত্র আন্দোলন থেকে একটি ব্যানার দেখতে পাচ্ছি আমরা, সেই ব্যানারে কিন্তু আসলে শহীদ ওসমান হাদি চত্বর সেটি কিন্তু আসলে নাম দেওয়া হয়েছে। দর্শক, আমরা বলেন তো আপনি ভাই, আমি লাইভে আছি, একটু বলেন। আরেকজনের কাছ থেকে শুনি যে হাদি ভাই তো আকাশের তারা হয়ে গেলেন, এখন আমরা যারা ইয়াং প্রজন্ম আছি তারা কিভাবে হাদি ভাইয়ের স্বপ্নগুলি বাস্তবায়ন করতে পারে? আমরা যেটা যদি এখন বলতে চাই, কিছু সত্যিটা কথা বলতে হবে যে আমাদের এই বাংলাদেশে কোনো যা রাজনৈতিক দলগুলো আছে, কোনো দলই চাচ্ছে না যে আমাদের দেশে ভালো কিছু হোক। যদি এমনও কিছু চাইতো তাহলে আমাদের হাদি ভাইয়ের উপরে এইভাবে আজকে এই অবস্থা হতো না। দ্বিতীয় কথা, গুলি করেছে এবং যে সন্ত্রাসী এই হত্যাকাণ্ড করেছে সে নির্দ্বিধায় একদম সুন্দরভাবে এই বাংলাদেশ ত্যাগ করে ভারতে লুকাইছে। এখন আর একটা বিষয় আমি এখানে বলতে চাই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে দেখা গেছে যে আমাদের গণতান্ত্রিক মা বেগম খালেদা জিয়া, তার নিউজ তুঙ্গে ছিল, কোনো নিউজ বাংলাদেশে প্রচার হয়নি, শুধু খালেদা জিয়ার নিউজ প্রচার হয়েছে। এখন আমাদের হাদি ভাইয়ের নিউজ কোনোই নাই, সব জায়গায় হাদি ভাইয়ের নিউজ প্রচার হচ্ছে। কিছুদিন পর যখন 25 তারিখ আমাদের
বিএনপি তারেক রহমান যখন দেশে আসবে, আমাদের যে এই হাদি ভাইয়ের যে স্লোগান বা আমাদের হাদি ভাইয়ের যে কথাটা, এটাও একটা সময় থাকবে না। যেমন খালেদা জিয়ার নিউজটা এখন কিন্তু কেউ দেখে না, কেউ ওভার করছে না, ঠিক তেমনই যখন তারেক রহমান দেশে ঢুকবে ঠিক ওইভাবেই হাদি ভাইটা জমে যাবে, তারেক রহমানের নিয়ে সবাই কথা বলা বলি করবে। তো আমি একটা কথাই বলতে চাই, আমাদের হাদি ভাইকে তো সবাই জানেন, সবাই চিনেন, সবাই বুঝেন। তো আমাদের 24-এর যুদ্ধে যেভাবে শহীদ আবু সাইদকে যেভাবে গুলি করার পর শত নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি যেভাবে আবু সাইদ তৈরি হয়েছিল, মুগ্ধ তৈরি হয়েছিল, ঠিক এখনো এইভাবেই যে তারপরে আমাদের এই দেশটা আমরা ফেসিবাদকে দূর করতে পারছি। তো ঠিক সেইভাবেই আমাদের হাদি ভাইকে যখন গুলি করা হয়েছে, এখানে শত নাই, হাজার নাই, লাখ নাই, কোটি কোটি হাদি এখন থেকে রাস্তায় থাকতে হবে। এবং আমরা এই বিচার যতক্ষণ পর্যন্ত আমাদের হাদি ভাই যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, যে বাংলাদেশ বিনির্মাণে পথে হাঁটছিল, সেই বাংলাদেশ বিনির্মাণে যতক্ষণ পর্যন্ত আমরা লক্ষ্যে না পৌঁছাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ, এই হাদি ভাইয়ের এই চত্বর কখনো থামবো না। দর্শক আসলে শুনছিলেন যে আপনারা শুনছিলেন যে দর্শক আসলে শুনছিলেন যে একজন তরুণের মুখে যে হাদি ভাইয়ের যে শহীদ ওসমান হাদির যে স্পিরিট গুলি তারা আসলে ধারণ করবে, তারা কিন্তু এমনটি বলছেন। এবং দর্শক দিন গড়িয়ে রাত হয়ে যে গেলেও কিন্তু এখনো কিন্তু আসলে হাদির জন্য কিন্তু রাজপথে দিন পেরিয়ে রাত হয়ে গেলেও কিন্তু ওসমান হাদির জন্য তাদের নেতাকর্মীদের যে ভালোবাসা, নেতাকর্মীরা যে বলছে যে এক হাদিকে হত্যা করলেও লক্ষ হাদি জন্ম নেবে, তারা কিন্তু এমনটি বলছেন। এবং আজকে সারাদিনে কিন্তু আসলে আজকে যে শাহবাগের যে সিগন্যালগুলি ছিল সেগুলি বন্ধ ছিল, এবং আজকে সন্ধ্যার পরে খুলে দেওয়া হয় এবং যান চলাচলও কিন্তু স্বাভাবিক করা হয়। এবং এখানে সবাই আজকে কিন্তু এই যে শহীদ ওসমান হাদি চত্বর, এখন শাহবাগের যে এখানে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি লাইভে, সেই যে চত্বরে সেই জায়গাটির নাম দেওয়া হয়েছে শহীদ ওসমান হাদি চত্বর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সেখান থেকে আসলে নাম দেওয়া হয়েছে। এবং আজকে সন্ধ্যার কিছু আগে, অর্থাৎ 6টার কিছু আগে ওসমান হাদিকে বহনকারী যে উড়োজাহাজটি রয়েছে BG 585, সেটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এবং সেখানে সকল ধরনের প্রসিডিউর শেষ করে শহীদ ওসমান বিন হাদিকে তার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে তার মরদেহ রাখা হয়। এবং আগামীকালকে দুপুর 2টায় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর হয়তো তার পরিবারের ইচ্ছা, এমনটি ধারণা করা হচ্ছে পরিবার। এখন দর্শক আমি এই বিষয়টি আপনাদেরকে দর্শক তারপর হয়তো তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে হয়তো সমাহিত করা হবে, অর্থাৎ যেই কবরটি আসলে বাংলাদেশে রয়েছে। দর্শক আমি একজন আইনজীবীর সাথে কথা বলছি, তিনি ওসমান হাদির ব্যক্তিগত অ্যাডভোকেট, তার সাথে একটু কথা বলছি, তিনি আসলে আমাদের সাথে একটু কথা বলবেন। জি, প্রথম কথা হলো আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা শহীদ ওসমান হাদি চত্বর। আপনারা জানেন এই চত্বর থেকেই কিন্তু হাজার হাজার বিপ্লবীরা উঠে আসে। আপনারা জানেন গত শুক্রবারে আমাদের হাদি ভাই যখন নির্বাচনী প্রচারণায় ছিল, তখন জুমার নামাজের পরপরই তাকে দুর্বৃত্তকারী, যেটা বলেন সন্ত্রাসী বলেন, ভারতের দালালরা ওকে গুলি করে, 2টা গুলি করে, সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তাকে সিঙ্গাপুর হয়ে হসপিটালে নেওয়া হয়, ওখানে ডাক্তাররা গতকাল তিনি মৃত্যুবরণ করেন। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। তো আসলে উনি ভারতের যে আগ্রাসী মনোভাব বা ভারতের যে আমাদের উপর যে প্রভাব বিস্তার করে আসছেন এতদিন পর্যন্ত, এই প্রভাব বিস্তারের যে তার বিরুদ্ধে যে আমরা রুখে দাঁড়ানোর জন্য যে একটা শক্তি ছিল, যে আমাদের একটা বল ছিল, সেটাই ছিল ওসমান হাদি। আপনারা জানেন এই জুলাই যোদ্ধারা যারা আমরা ইন্ডিয়ার যে এই আমাদের প্রপাগান্ডা, ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে সবসময় প্রপাগান্ডা চালাতো, এবং আপনারা ভালো করে জানেন ইন্ডিয়া কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না। তিনি আমাদেরকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের দেশে তিনি শোষণ নিপীড়ন করে গেছেন একমাত্র ইন্ডিয়ার
আপনার কলকাঠিতে। পরে এখন এই আমাদের যারা ওসমান হাদি আছে, এই ওসমান হাদিরা আপনারা জানেন এখন তারা আমাদের এই দেশটাকে তারা অত্যন্ত ভালোবাসে। এই শিক্ষিত সমাজ, ওনারা এই রক্ত, গরম রক্ত আমাদের মাঝে ছিল। আমরা জুলাই যোদ্ধা যারা আছি, আমরা চাচ্ছিলাম যে আমরা ভারতের প্রভাব থেকে আমরা মুক্ত হব, আমরা আমাদের দেশটাকে আমাদের নিজের মতো গড়ে তুলবো। কিন্তু ফ্যাসিবাদের যে কালো ছায়া এখন আমাদের মধ্যে রয়ে গেছে, তার কারণটা হলো আমাদের এখনো দেশে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন রয়ের এজেন্টরা এখনো ঘোরাফেরা করতেছে। আপনি দেখেন এই যারা গত শুক্রবারে যারা হাদি ভাইকে গুলি করলো, তারা গুলি করার পরপরই তারা নারী সঙ্গ লাভের জন্য তারা রিসোর্টে যায়, অথচ আমাদের সিআইডি, আপনার ডিবি এবং কি আমাদের বিভিন্ন যারা মিডিয়া আছে তারা আপনার দেখেন কোনো রকম তাদের হদিশে পায়নি, এবং কি তারপরে তারা হালুয়াঘাট হয়ে তারা ইন্ডিয়া বর্ডার ক্রস করে চলে যায়। এখন আমাদের কথা হলো এই সময়টুকু 1 ঘন্টা 2 ঘন্টা ব্যাপার নয়, ময়মনসিংহ যাওয়া, নারীর সঙ্গ পাওয়া, এই সময়টুকু আমাদের যারা এই আপনার র্যাব ছিল, ডিবি ছিল, আমাদের সিআইডি ছিল, তারা কি করেছেন আসলে স্পষ্ট তো এখানে বোঝা যায়। এবং কি হাদি ভাই এখানে স্পষ্টত হাদি ভাই আগে বলেছেন, শেখ হাসিনার রায় যেদিন দেয়া হয় আইসিটি ট্রাইব্যুনালে, ওই দিন আমি ভাইয়ের সাথে ছিলাম, এবং কি ভাই আমাকে বলেছেন, এবং কি প্রকাশ্য দিবালকে বাইকে ওই দিন রাত্রে বেলা 10 জনে বাইকে 10টা নাম্বার থেকে বাইকে হুমকি দুমকি প্রদান করে মেরে ফেলবে আমাকে বলে। এমনকি উনি নিজে যা সাবাক থানায় জিডি করে, এই জিডিয়ে থেকে গেছে, কিন্তু কোনো লাভ হয়নি। পরক্ষণে ওনার নিরাপত্তা বাড়ানো হয়নি, উনি ঢাকা 8 আসনের একজন ক্যান্ডিডেট ছিলেন আপনি জানেন, অথচ ওনাকে গুলি করে যাওয়ার পরে বাংলাদেশে গোলা পানিতে মাছ ধরার জন্য আমাদের আরেকজন প্রার্থীকে, যিনি হলেন মির্জা আব্বাস, তাকে ইস্যু করে সে মেরেছেন। এই ইস্যুটা করে বিভিন্ন কুচক্রি মহল এটা সামনে নিয়ে আসে, যাতে করে এখানে একটা দাঙ্গা ফসাদ লাগে, এবং এই দাঙ্গা ফসাদের মধ্যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। এই সুযোগে ভারতের রয়ের এজেন্টরা বাংলাদেশটাকে আবার তারা পরিবেশটা গোলাটি করে বাংলাদেশে তারা আবার তাদের একটা কালো থাবা দিয়ে বাংলাদেশটাকে তারা আবার শাসন করবে, এমনটা আর হয়নি। এখন আমাদের কথা হলো এই হাদি ভাই তো শহীদ হয়ে গেছে, তিনি আমাদের মাথায় আসবে না, কিন্তু আজকে দেখেন এই হাদি চত্বরই আছে লাখো লাখো, আপনি দেখতে পাইতেছেন লাখো লাখো হাদি, এবং কি সারা বাংলাদেশে আপনার লাখো লাখো হাদি আছে। আমরা এই হাদি যারা আছি, আমরা তার যে বাকি যে কাজগুলো আমরা অবশ্যই সমাপ্ত করব, এবং কি আমরা আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো, এবং কি আমরা কথা বলবো ভারতের সে আমাদের উপরে যে 71 সালের পরবর্তী সময়ে আমাদের প্রতি শোষণ নিপীড়ন করেছেন ওই সময়কার। এবং কি আপনি জানেন মোদি এবং কি বিজেপি বিভিন্ন সময় আমাদের এখনো আমাদের খোঁচা দিয়ে যাচ্ছেন, এবং কি আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে নানা রকম কথা বলে যাচ্ছেন। গত 16 ডিসেম্বর আপনারা দেখতে পেয়েছেন, 16 ডিসেম্বর তিনি বিজয় দিবসের একটা স্ট্যাটাস দেয়, এই গুজরাটের কসাই খ্যাত মোদি, তিনি ওখানে আমাদের স্বাধীনতা বাংলাদেশে তিনি ওখানে আমাদের কথাই লক্ষ্য করেননি। তার মানে কি দাঁড়ালো, তিনি আমাদের স্বাধীনতাকে এখনো স্বীকার করতেছেন না, তিনি বলতেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ। যেটা কত বড় একটা রাষ্ট্রনায়ক, তিনি আসলে চাওয়ালার একটা কতটুকু জ্ঞান থাকে সেটা আসলে ওর তার স্ট্যাটাসে এটা বোঝা যায়। আমরা ইতিমধ্যেও জানি কয়েকটা প্রিন্ট ভিডিও তো আক্রমণ করা হয়েছে, এগুলা কখনো আমরা জড়িত ছিলাম না, বা জুলাই যুদ্ধরা জড়িত না, এগুলা করেছে কুচক্রি মহল এবং ইন্ডিয়ার যারা রয়ের এজেন্ট, তাদেরকে তারা টাকা দিয়ে বাংলাদেশে লালন পালন করে, তারা এগুলো করেছেন। আমরা হাদি ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। আপনারা জানেন হাদি ভাইয়ের লাশ অলরেডি এসে পৌঁছেছেন ঢাকা বিমানবন্দরে, এবং কি ওখান থেকে রিসিভ করে সেটা হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হবে। পরবর্তী দিন ঢাকা আমরা যতটুকু জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। আপনি কি মনে করেন যে এই সরকার আগামী কয়েক মাসে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে? আসলে এখানে একটা বড় একটা কথা থেকে যায়। প্রথম কথা হলো, আপনি যারা আপনার নির্বাচনী ক্যান্ডিডেট, আপনি তাদেরকে নিরাপত্তা দিতে পারতেছেন না, সে জায়গার মধ্যে নির্বাচন তো তার চেয়ে বড় একটা বিগ ইস্যু। আমি ডক্টর ইউনূসকে বলবো, যদি আপনি সুষ্ঠু নির্বাচন দিতে চান, সুষ্ঠু নির্বাচন এই বর্তমান যে ইন্টারিম সরকার আছে বা কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, আপনি যেটাই বলেন তাকে যে নামে সংজ্ঞায়িত করেন না কেন, এদের পক্ষে সম্ভব না। স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে যিনি আছেন জাহাঙ্গীর, এবং কি আমার যিনি আসেন আসিফ নজরুল, অধ্যাপক আসিফ নজরুল, তিনি জানেন এই জুলাই নিয়ে তিনি ব্যবসা করেছেন, এই জুলাই যোদ্ধাদেরকে তিনি এই ব্যবসা করে তিনি আজকে এখানে হয়েছেন। আমরা এমনও জানি তিনি প্রধান উপদেষ্টা পর্যন্ত হতে চেয়েছিলেন। ওনার শাশুড়ি নিত্যদিন ওনার শাশুড়ি বিভিন্নভাবে আপনি জানেন যে ওনার শাশুড়ি মানুষ আমাদের জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কটু বাক্য বলে, ওকে নিয়ে উনি কোনো রকম কোনো কথাবার্তা বলতেছেন না। তার মানে হলো স্পষ্টত এখানে বোঝা যায় এই বর্তমান গভর্নমেন্টের আন্ডারে
সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি না। হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার, আমরা আশা করি না, কারণ যেহেতু তারা নিরাপত্তা দিতে ব্যর্থ। এখন পর্যন্ত আমরা এমন সব জায়গায় দেখেছি, আপনি দেখেছেন আমাদের আরেকজন জুলাই যোদ্ধা কিছুদিন আত্মহত্যা করেছেন, কিন্তু আসলে কতটুকু তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে মেরে ফেলেছেন, এবং কি এখনো অনেক জায়গায় শুনেছি আমরা যারা জুলাই যোদ্ধা আছে তারা গুম হচ্ছেন। তো আমি একবারই বলবো, এই স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা পদত্যাগ চাই, এই আইনমন্ত্রীর পদত্যাগ চাই, নয়তোবা সুষ্ঠু নির্বাচন হবে না, এখানে আরো খুনাখুনি বাড়বে, অন্য পক্ষ আরো এখানে থার্ড পার্টি একটা সুযোগ সৃষ্টি করবে। থ্যাংক ইউ। ভাই আপনি কি বলবেন যে আসলে হাদি ভাইয়ের কণ্ঠস্বরকে রোধ করা যায় কিনা? না, এটা আসলে কখনোই রোধ করা যায় না, কারণ আসলে হাদি ভাই আমাদের তরুণ প্রজন্মের একজন বড় নেতা। হাদি ভাই জুলাই বিপ্লবে যেভাবে নেতৃত্ব দিয়েছে, তার ছোট ভাই হিসেবে আমরা অবশ্যই হাদি ভাইয়ের মতো আসলে আমরা হতে পারবো না। তো একটা কথা বলা হয় যে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। আজ হাদি ভাই হয়তো বা নেই, আমরা হাদি ভাইয়ের মতো হতে পারবো না, কিন্তু আজ সেই চেতনা নিয়ে আজকে আমরা এই শহীদ হাদি চত্বর অর্থাৎ শাহবাগ চত্বর রেখেছি, যেটা আমরা সঠিক বিচারটুকু পাই। জানি না আমরা পাবো কিনা, তবে আমরা হাদি ভাই রক্ষকে কখনই বিচার দিতে দেবো না। দর্শক, আমরা আসলে কথা বলছি শাহবাগের প্রজন্ম, শাহবাগের যে শহীদ হাদি চত্বর রয়েছে, সেই হাদি চত্বরে ইংরেজিতে লিখতে হবে। আচ্ছা আচ্ছা, বলো দেয়া। দর্শক আসলে দেখাচ্ছি আপনাদেরকে দর্শক আসলে আমি দেখাচ্ছি আপনাদেরকে শাহবাগ থেকে এখনো উত্তাল শাহবাগ প্রজন্ম, এখনো উত্তাল শাহবাগ শহীদ ওসমান হাদি চত্বর, এখনো উত্তাল সেই যারা হাদিকে যারা খুন করেছে, যারা হত্যা করেছে তাদের জন্য আসলে কেন যে এত প্রোটোকলের মাঝে কেন কিভাবে শহীদ ওসমান হাদির খুনিরা পালিয়ে যায়, সেটিও কিন্তু আসলে বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং তারা বলছে যে এখানে তারা বলছে যে আসলে তারা বলছে যে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য, এবং আগামীকালকে দুপুর 2টায় জুলাই অভ্যুত্থানের মহানায়ক শহীদ ওসমান বিন হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, এবং তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ ওসমান হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হবে। দর্শক, শাহবাগ থেকে আমার কাছে শহীদ ওসমান হাদির বিদায় নিয়ে এই ছিল সবশেষ তথ্য।